নমস্কার। তো আজকের আমাদের মূলত আলোচনার বিষয় হবে রুশ বিপ্লব। রুশ বিপ্লবকে আমরা দুটো সেগমেন্টে ভাগ করব। এক, রুশ বিপ্লবের কারণগুলো কি ছিল, আর দুই নাম্বার, রুশ বিপ্লবের ফলাফল বা রুশ বিপ্লবের প্রভাবটা কি। রুশ বিপ্লবের ফলে সমাজ, অর্থনীতি বা রাশিয়ার বাইরে অর্থাৎ গোটা বিশ্বে এর প্রভাবটা কি পড়েছিল। তো প্রথম যে পার্ট, সেই প্রথম পার্টে আছে রুশ বিপ্লবের কারণ। তো রুশ বিপ্লবের কারণের মধ্যে কি কি কারণ থাকতে পারে? রাজনৈতিক কারণ হতে পারে, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ এবং প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ বলতে যে ঘটনাকে কেন্দ্র করে কোনো একটা ঘটনা শুরু হয়, মানে যে ঘটনাকে কেন্দ্র করে সেই বিষয়টি শুরু হচ্ছে, সেটাই হচ্ছে প্রত্যক্ষ কারণ। তাহলে প্রথম পয়েন্ট আমরা আলোচনা করেছি যে রুশ বিপ্লবের কারণের মধ্যে যে প্রথম যে আলোচনাটা হবে সেটা হচ্ছে রাজনৈতিক কারণ। তো রাজনৈতিক কারণের মধ্যে প্রথম যে অবস্থা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রাশিয়াতে, অর্থাৎ রুশ বিপ্লব যখন হচ্ছে অর্থাৎ 1917 খ্রিস্টাব্দ। তো এই সময়ে ছিল দুর্বল জারতন্ত্র। জার কাদের বলা হয়? নাকি জার হচ্ছে রাশিয়ার যে সম্রাট, তাদের বলা হয় জার। তো দেখা যাচ্ছে যে যখন রুশ বিপ্লব হয়েছিল সেই সময় কিন্তু রাশিয়ার যে সম্রাট তিনি কিন্তু দুর্বল ছিল, সেই জন্যই বলা হচ্ছে দুর্বল জারতন্ত্র। তো সেই সময় রাশিয়াতে কোন রাজবংশ রাজত্ব করত? নাকি রোমানভ রাজবংশ কিন্তু সেই সময় রাজত্ব করত। যেহেতু রাজতন্ত্র ছিল খুবই দুর্বল, সেহেতু এই সময়কালকে বলা হচ্ছে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক রাষ্ট্র। কেন? তার কারণ রুশ জারের কিন্তু তেমন ক্ষমতা সেই সময় কিন্তু ছিল না, রুশ জার দুর্বল হয়ে পড়েছিল। তো আমাদেরকে দেখতে হবে যে যখন রুশ বিপ্লব সংঘটিত হচ্ছে রাশিয়াতে, সেই সময় তাহলে সেই যে দুর্বল জারতন্ত্র বলছে, তাহলে সেই রাজার নাম কি? সেই দুর্বল রাজার নাম কি? সেই দুর্বল রাজা ছিলেন দ্বিতীয় নিকোলাস। এই কোশ্চেনটা কিন্তু যে কোনো পরীক্ষাতেই তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখো, তাহলে সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমরা প্রায় দেখতে পাবে। তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে তাহলে? যার দ্বিতীয় নিকোলাস রুশ বিপ্লবের সময় রাজত্ব করত। তিনি সিংহাসনে বসেছিলেন কবে? 1894 খ্রিস্টাব্দে। আর তার শেষ সময়কাল হচ্ছে 1914। রুশ বিপ্লবকে কেন্দ্র করে তার সময়কালের সমাপ্ত ঘটছে। তো এটুকু একটা ব্যাপার। এবার চলে আসছে যে এই জার দুর্বল কেন ছিল। তার কারণ আমরা দেখতে পাই তার যে রানী ছিলেন তার নাম জারিনা আলেকজান্দ্রা। এই জারিনা আলেকজান্দ্রা অর্থাৎ তার যে রানী, এই রানীর দ্বারা কিন্তু প্রভাবিত ছিল, মানে রানী যা বলতো রুশ জার দ্বিতীয় নিকোলাস সেটাই কাজ করতো। ফলে রাজার নিজস্ব যে ব্যক্তিত্ব সেরকম কিছু তার মধ্যে ছিল না। তাহলে সেই কারণে দেখা যাচ্ছে কি জনগণও কিন্তু বিষয়টা খুব একটা ভালো চোখে দেখতো না। অপরদিকে আবার এই রানী জারিনা আলেকজান্দ্রা যে ছিলেন, তিনি কিন্তু আবার জর্জিয়া থেকে আগত একজন ভণ্ড সন্ন্যাসী। তার নাম ছিল রাসপুটিন। কি নাম? রাসপুটিন। এই রাসপুটিন নামক একজন ভণ্ড সন্ন্যাসীর প্রভাবাধীন ছিল। তাহলে তোমরা বুঝতেই পারছো আসলে সেই সময় অর্থাৎ রুশ বিপ্লবের প্রাক্কালে ক্ষমতাটা কার চলতো। শুধুমাত্র নামেই কিন্তু দ্বিতীয় নিকোলাস, কিন্তু মেন যে ক্ষমতা কান্ডারি সে কে ছিল? তিনি কিন্তু রাসপুটিন। রাসপুটিনের কথা অনুযায়ী রানী জারিনা আলেকজান্দ্রা কাজ করে, রানী আলেকজান্দ্রার কথা অনুযায়ী কিন্তু কাজ করত দ্বিতীয় নিকোলাস। তো এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছিল। এরই ফলশ্রুতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার শোচনীয় পরাজয় হচ্ছে, আর জনগণের যে জারতন্ত্রের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে, তারা বিদ্রোহ শুরু করেছে। তাহলে দেখা যাচ্ছে কি যে জনগণ এই সময়, প্রথমে বলা হয়েছিল যে প্রথম বিশ্বযুদ্ধে যেন অংশগ্রহণ রাশিয়া না করে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে জার অংশগ্রহণ করেছিলেন এবং শোচনীয়ভাবে বিভিন্ন ক্ষেত্রে পরাজিতও হয়েছিলেন। ফলে জনগণ কিন্তু এই জারতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তো এই ছিল আমাদের সামাজিক কারণ। তো রাজনৈতিক কারণের পর যে বিষয়টা আসছে যে সামাজিক কারণ, অর্থাৎ সমাজের অবস্থা কেমন ছিল। সমাজে আমরা জানি কৃষক থাকবে, শ্রমিক থাকবে, সাধারণ মানুষ থাকবে। তাহলে রাশিয়ার যে সমাজ, সেই সমাজের একটা বেশিরভাগই কিন্তু কৃষকদের দ্বারাই প্রভাবিত ছিল। কেন? তার কারণ রাশিয়ায় যে মোট যে জনসংখ্যা, সেই মোট জনসংখ্যার কিন্তু 3/4 অর্থাৎ 100 জনের মধ্যে কিন্তু 75 জন
ঠিক আছে, এই ৭৫ জনই কিন্তু শতকরা রাশিয়াতে কৃষি কাজের সাথে যুক্ত ছিল। তাহলে বোঝা যাচ্ছে এটা কৃষি প্রধান দেশ। আচ্ছা, এদিকে আবার কি দেখা যাচ্ছে যে ১৮৬১ খ্রিস্টাব্দে দ্বিতীয় আলেকজান্ডার যে ছিলেন, যার দ্বিতীয় আলেকজান্ডার, তিনি ভূমিদাস প্রথা উচ্ছেদ করেছিলেন। কিন্তু সমস্যাটা হচ্ছে ভূমিদাস প্রথা উচ্ছেদ করলেও কিন্তু কৃষকদের অবস্থার কিন্তু সে সময়ে কোনো পরিবর্তন হয়নি। তাহলে আগে জমিদারের হাতে ক্ষমতাটা ছিল, মালিকের হাতে, ওই ভূমি যে মালিকের হাতে ক্ষমতাটা ছিল, সেই ক্ষমতাটা এই প্রথাটা ভূমিদাস প্রথা উচ্ছেদ করার ফলে এই ক্ষমতাটা কার হাতে চলে যাচ্ছে, নাকি মীরের হাতে চলে যাচ্ছে। মীর হচ্ছে গ্রামীণ প্রশাসনিক সংস্থা। তো এই গ্রামীণ প্রশাসনিক সংস্থাকে বলা হতো মীর। তাহলে কৃষকদের ওপর কাদের কর্তৃত্ব স্থাপন হয় ভূমিদাস প্রথা উচ্ছেদের ফলে? মীরের ওপর বা গ্রামীণ প্রশাসনিক সংস্থার ওপর কিন্তু এদের কৃষকদের অবস্থা চলে যাচ্ছে। তো কৃষকদেরকে কন্ট্রোল করতো এবার কে? এই গ্রামীণ প্রশাসনিক সংস্থা অর্থাৎ মীর। এরা কিন্তু অত্যাচারও করত, ফলে কৃষকদের ওপর অত্যাচার আরও পূর্বের তুলনাতেও কিন্তু বেড়ে গেছিল। এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে সাধারণ যে কৃষকরা, তারা এই এত অত্যাচার আর সহ্য করতে পারছে না, ফলস্বরূপ তারা কি করছে, জমি বিক্রি করতে বাধ্য হলো, জমি বিক্রি করেও চলে যাচ্ছে। তো এবার ব্যাপারটা, জমি যে বিক্রি করছে তার মানে তো জমি কিনলো কেউ, তো কে কিনলো? এক শ্রেণীর সচ্ছল কৃষক কিন্তু সেই সময় এই জমিগুলো কিনে নিচ্ছিল। ঠিক আছে, রাশিয়াতে এক শ্রেণীর সচ্ছল কৃষক সেই সময় তৈরি হয়েছে, তারা আবার এই জমিগুলো কিনে নিচ্ছিল, ক্রয় করতে থাকে। তো এইভাবে রাশিয়াতে একটা নতুন ধরনের কিন্তু জোতদার বা কুলাক শ্রেণী গড়ে উঠেছিল। কী শ্রেণী? কুলাক শ্রেণী। এ কিন্তু টার্মিনোলজি শর্ট কোশ্চেনের জন্য। যে মীর একটা গেল প্রশাসনিক সংস্থা, আর কুলাক যে আছে, কুলাক হচ্ছে এক ধরনের নতুন জোতদার শ্রেণী বা সচ্ছল কৃষক শ্রেণী গেল। এরা কিন্তু এই জমিগুলোকে কিনে নিতে শুরু করেছিল। তো এরই ফলে দেখা যাচ্ছে অত্যাধিক পরিমাণে কেনার ফলে ২০ লক্ষেরও অধিক কিন্তু সাধারণ কৃষকের পরিবার প্রায় ৯ বছরের মধ্যে সর্বশান্ত হয়ে পড়েছিল। ২০ লক্ষ কৃষক তারা কি করেছিল, সমস্ত জমি বিক্রি করতে বাধ্য হয়েছিল ৯ বছরের মধ্যে। মানে কতটা তাড়াতাড়ি এরকম কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে। তো এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার জনসংখ্যা প্রবলভাবে এদিকে আবার বৃদ্ধি পাচ্ছে। যত দিন যাচ্ছে তত কী হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারই ফলে কিন্তু কৃষকরা নতুন করে ভূমি বন্টনের দাবি করছে, যে না, এখন কৃষকদেরকে মানে জারের কাছে নতুন দাবি শুরু করেছে যে কৃষকদেরকে জমি বন্দোবস্ত দেওয়া হোক, না হলে অসুবিধা হচ্ছে। তো এর ফলে তারা একটা দাবি তুলতে থাকে সাধারণ কৃষকরা। ফলে গ্রামে দেখা যাচ্ছে, গ্রামে গ্রামে পুলিশ, সৈন্য, এদের সাথে কৃষকদের মধ্যে একটা লড়াই দেখা দেয়। কেন? কারণ ওই যে সাধারণ কৃষক যারা বিক্রি করে দিয়েছিল সব, এবার তাদের যখন অবস্থা একদমই শোচনীয়, তারা যাবে কোথায়? তখন তারা ডিমান্ড করতে থাকে, তারা বিদ্রোহ করতে থাকে, তারা আন্দোলন করতে থাকে। তো তাই সেই আন্দোলনটাকে থামানোর জন্য গ্রামে গ্রামে পুলিশ, সৈন্য এরা কিন্তু কৃষকদের মধ্যে লড়াই একটা দেখা দেয় বা লড়াই বাঁধে। তো এই রকম অবস্থাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে কৃষকদের কিন্তু অবস্থা শোচনীয় হয়ে গেছিল, কৃষকরা জারের বিপক্ষে কিন্তু চলে গিয়েছিল। তো কৃষকদের পরে আমরা যেটা দেখব যে শ্রমিকদের অবস্থা কেমন ছিল। কৃষকদের অবস্থা তো সেটা খারাপ হয়ে গেছিলো, জমি টমি সব বিক্রি করে দিয়েছে, এবার নতুন করে জমির ডিমান্ড করেছে। শ্রমিকদের অবস্থাও কিন্তু ঠিক একই রকমই আমরা দেখতে পাচ্ছি। কেন? তার কারণ নতুন কলকারখানা যখন গড়ে উঠেছিল, ঠিক আছে, তখন কিন্তু ২৫ লক্ষের অধিক শ্রমিকের অবস্থা কিন্তু শোচনীয় হয়ে পড়েছিল। নতুন কলকারখানা গড়ে উঠেছে ঠিকই, কিন্তু শ্রমিকদের কিন্তু অবস্থা খারাপ হচ্ছে। কেন? তার কারণ বেতন একদমই অল্প, তাদের যে থাকার জায়গা সেটা অস্বাস্থ্যকর পরিবেশ। শ্রমিকদের থাকার অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, তাদের বেতন নামে মাত্র বেতন দেওয়া, তো একদম অল্প মূল্য। ফলে তাদের অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে। জীবন জীবিকার নিরাপত্তাও তাদের ছিল না। কাজ করতে করতে যদি কোথাও উপর থেকে পড়ে মারা গেল বা কোনো কিছু অঘটন ঘটলো, তাহলে তাদের জীবনের কোনো দাম নাই। তাদের জন্য কোম্পানি বা শিল্পের মালিকরা কিছুই ভাবতো না। তো দেখা যাচ্ছে জীবিকার কিন্তু কোনো নিরাপত্তাও, জীবন জীবিকার নিরাপত্তা ছিল না। তো এই রকম যখন অবস্থা, এরই মধ্যে আবার একটা জিনিস দেখা যাচ্ছে, শ্রমিকদের কিন্তু সংগঠন গড়ে তোলা বা আন্দোলন করারও কোনো অধিকার ছিল না সে সময়। এই যে তাদের জীবন জীবিকা ভালো করতে হবে, এই বিষয় নিয়ে তারা একটা দলবদ্ধ হয়ে যে কোনো আন্দোলন করবে, তারও কিন্তু কোনো অধিকার ছিল না সরকারি নিয়ম অনুযায়ী। অর্থাৎ তারা কোনো শ্রমিক সংগঠন তৈরি করতে পারবে না, আবার কোনো আন্দোলনও করতে পারবে না। এই রকম যখন একটা অবস্থা বা সিচুয়েশান তৈরি হচ্ছে, সেই সুযোগটা কারা নিল? নাকি বলশেবিক দল।
এই বলশেবিক দল কী করলো, এই সুযোগ নিয়ে জনগণকে একত্রিত করতে শুরু করলো, তাদেরকে রাজতন্ত্রের বিরুদ্ধে কিন্তু সংগঠিত করতে শুরু করেছিল, রাজতন্ত্রের বিরুদ্ধে শ্রমিকদের সংগঠিত করতে শুরু করে। এরই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি জারতন্ত্রের অবসানের দাবি উঠতে থাকে আস্তে আস্তে, এবং 1905 খ্রিস্টাব্দের পর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে কিন্তু শ্রমিক ধর্মঘট উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। তো এই যে রাশিয়ায় যে শ্রমিক ধর্মঘট, এটা কাদের দেন? এটা কিন্তু বলশেবিকদের কিন্তু দেন। এই বলশেবিক দলই কিন্তু এই কাজটা কিন্তু করাচ্ছিল, ঠিক আছে। বলশেবিকদের দ্বারা, বলশেবিকদের নেতৃত্বে কিন্তু শ্রমিকদেরকে সংগঠিত করে কার বিরুদ্ধে? নাকি জারের বিরুদ্ধে। তো এইরকম একটা অবস্থা, কৃষকরাও আস্তে আস্তে জারের বিরুদ্ধে চলে যাচ্ছে, শ্রমিকরাও জারের বিরুদ্ধে চলে গেল, মানে সমাজের একটা বড় অংশ কিন্তু এই জার শাসনতন্ত্রের থেকে কিন্তু বিরুদ্ধ হয়ে যাচ্ছিল। তো যখন শ্রমিক এবং কৃষকরা জারের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তো সেই সময় দেখা যাচ্ছে আবার অন্যান্য কি সমস্যা? রুশীকরণ নীতি নিয়েছে। কে রুশীকরণ নীতি নিয়েছিল? রুশ জার। তাহলে জার শাসিত রাশিয়া দেখা যাচ্ছে কি, যে রাশিয়া যে ছিল সেখানে অনেক ধরনের লোক বসবাস করে, ঠিক আছে। রাশিয়াতে যে শুধুমাত্র রুশ জাতি বসবাস করতো এমনটা নয়, রাশিয়াতে বিভিন্ন জাতির লোকই বসবাস করতো। সেই কারণে এই জায়গাকে বলা হতো বিভিন্ন জাতিগোষ্ঠীর কারাগার, অর্থাৎ রাশিয়াকে বলা হতো বিভিন্ন জাতিগোষ্ঠীর কারাগার। তো কারা কারা এখানে রাজত্ব মানে থাকতো, এখানকার বাসিন্দা ছিল রুশ ছাড়াও? তাদের মধ্যে আছে পোল, ফিন, ইউক্রেনীয়, তুর্কি, বাইলোরুশ, জর্জিয়, আর্মেনীয় প্রভৃতি। তো এই সমস্ত জাতির মানুষরা কিন্তু রাশিয়াতে বসবাস করতো, অর্থাৎ অরুশ জাতি। অরুশ জাতির মধ্যে তাহলে আরও একবার বলি কি, পোল, ফিন, ইউক্রেনীয়, তুর্কি, বাইলোরুশ, জর্জিয়, আর্মেনীয়, এই ধরনের অরুশ গোষ্ঠীর মানুষও বসবাস করত। তো এই যে অরুশ গোষ্ঠীর যে মানুষ ছিল, এটা টোটাল রাশিয়ার জনসংখ্যার কত পার্সেন্ট? নাকি 20%, 20%। এবার 20% জনসংখ্যা যদি ভোট একদিকে পড়ে, তাহলে আমরা কিন্তু দেখতে পাই যে সেই কিন্তু সরকার নিয়ন্ত্রণের একটা দ্বারা তৈরি হয়। তো এখানটাতে দেখা যাচ্ছে রাশিয়ার মোট জনসংখ্যার 20% একটা বিভিন্ন ভাষাভাষী মানুষ ছিল। তো এই গোষ্ঠীটাকে কারা কাজে লাগাচ্ছিল? নাকি বলশেবিক দল কিন্তু এদেরকে জারের বিরুদ্ধে কিন্তু একত্রিত হতে শুরু করে, মানে একত্রিত করতে কিন্তু শুরু করেছিল। আর কি করেছিল? এই অরুশ যে জনগণ ছিল তাদের উপর বিভিন্ন রকম দমনমূলক নীতিও কিন্তু গ্রহণ করা হতো জারের তরফ থেকে। রাশিয়ার জার যে তারা কী করতো, যেহেতু এরা অরুশ জাতি, ফলে তাদের উপর কিন্তু বিভিন্ন দমনমূলক নীতি কিন্তু গ্রহণ করত। তো এরই পর ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি কি দাঁড়াচ্ছে, যে এরা যে অঞ্চলে এই অরুশ জাতিরা যে অঞ্চলে বসবাস করত, সেখানকার আবার জমি আবার কিন্তু উর্বর ছিল, ঠিক আছে, খনিজ দ্রব্য, মানে রাশিয়ার যে ক্রিম জায়গা যেটাকে বলা হচ্ছে একদম সবথেকে ভালো জায়গা, সেই জায়গাগুলোতেই কিন্তু আবার এই অরুশ জাতিরা বসবাস করত। কেন? তার কারণ সেখানকার জমিও ছিল উর্বর, সেই জায়গাও কিন্তু খনিজ সম্পদে ভরপুর ছিল। তো সরকার সেই কারণে কি চাইছিল, যে এদেরকে প্রথমে চাইছিল কি এদেরকে একদম উচ্ছেদ করে তাড়িয়ে দিতে, কিন্তু এটা যেহেতু সম্ভব না, সেহেতু কি করা হচ্ছে, যে সম্পদের ভরপুর থাকার জন্য 1905 খ্রিস্টাব্দে প্রচুর পরিমাণে এখান থেকে সরকার জমি অধিগ্রহণ করেছিল। আমরা জানি যে সরকার যদি চায় তাহলে কিন্তু তার ইচ্ছামতো জমি অধিগ্রহণ করতে পারবে, তার বিনিময়ে সরকার তাদেরকে অন্য একটা জায়গা দেবে, এরকম সিস্টেম আছে। তো সরকার কি করত, এই যে জায়গাগুলো উর্বর এবং খনিজ সম্পদে ভরপুর যে জায়গাগুলো, সেগুলোকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অধিগ্রহণ করতে শুরু করেছিল 1905 খ্রিস্টাব্দে, এবং তাদের উপর 3 গুণ বেশি কর আরোপ করা হয়েছিল। যে নর্মাল যে কর বা ট্যাক্স আরোপ করা হয়, এই যে অরুশ জাতি তাদের উপর কিন্তু, তাদের কাজের উপর কিন্তু 3 গুণ, 1 টাকা দিলে 3 টাকা, এরকম একটা ব্যাপার, 3 ডবল কিন্তু বেশি কর আরোপ করা হচ্ছিল। ফলে দেখা যাচ্ছে যে অরুশ জনগণের ওপর জোর করে কী করা হচ্ছে, রুশ ভাষা, রুশ সংস্কৃতি, কৃষ্টি এগুলো চাপিয়ে দিতে শুরু করেছিল। এবার যারা অরুশ জাতি তারা নিজেদের মতোই ভাষায় কথা বলুক, নিজেদের সংস্কৃতি নিয়েই থাকুক, সমস্যা নাই, কিন্তু রাশিয়ার জার কী করেছিল, জোর করে তাদের ওপর এগুলো চাপিয়ে দিতে শুরু করেছিল। যেমন রাশিয়াতে থাকতে গেলে তোমাকে রুশ ভাষায় বলতে হবে, রাশিয়ার কালচার ফলো করতে হবে, রাশিয়ার কৃষ্টি মানতে হবে, এই ধরনের একটা জোরপূর্বক, যে নিজে থেকে গ্রহণ করে সেটা অন্য ব্যাপার, কিন্তু এখানে দেখা যাচ্ছে অরুশ জাতিকে জোর করেই সেই সমস্ত কাজগুলো করতে বাধ্য করা হচ্ছিল। ফলে এই যে 20% যে অরুশ জাতি ছিল,
এরা কিন্তু রাশিয়ার জারের বা রাশিয়ার জারতন্ত্রের কিন্তু বিরুদ্ধে কিন্তু চলে গেছিল। তো তারই ফলশ্রুতি হিসাবে কিন্তু এই লোকগুলোকে কিন্তু কারা কাজে লাগিয়েছিল, নাকি বলশেবিক দল তাদের জনমত গঠন করতে কিন্তু কাজে লাগিয়েছিল। এরই ফলস্বরূপ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার জনগণ কিন্তু আস্তে আস্তে একত্রিত হয়ে রুশ জারের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহে সামিল হয়েছিল। তার একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি নারদনিক আন্দোলন। এই রুশ ভাষায় নারদ শব্দের অর্থ কি, নাকি জনসাধারণ, অর্থাৎ রুশ জাতীয়তাবাদের আন্দোলন নারদনিক আন্দোলন নামে পরিচিত। তো এই আন্দোলনের মূল স্লোগান কি ছিল? স্লোগান ছিল জনগণের কাছে যাওয়া। এই আন্দোলনটা কিন্তু রাশিয়ার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। তো এইরকমভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জারের বিরুদ্ধে আস্তে আস্তে পুরো দেশ, পুরো জনসংখ্যা কিন্তু চলে গিয়েছিল। রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ, রাজনৈতিক এবং সামাজিক কারণ ছাড়াও কিন্তু অর্থনৈতিক কারণও একটা বড় ভূমিকা পালন করে। তার কারণ একটা দেশ শক্তিশালী কি না, সেই দেশ, এই দেশের কতটা শক্তি, সেটা কিন্তু নির্ভর করে সেই দেশের অর্থনীতির ওপর। এই যে সময়কাল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সমসাময়িক যে সময়, এই সময় কিন্তু আমরা দেখতে পাই যে রাশিয়ার কিন্তু অর্থনৈতিক অবস্থা চরমতম দুর্বল হয়ে গেছিল। তো এই দুর্বল অর্থনীতির সময়কালে দেখা যাচ্ছে বহু একচেটিয়া মালিকানাধীন শিল্প গড়ে উঠেছিল। একচাটিয়া মালিকানাধীন শিল্প যদি হয় তাহলে কি সমস্যা হবে? জিও, নাম শুনেছো তোমরা? জিওর কাজ কি? ফোন রিচার্জ, তাই তো? এরা কি করলো? হঠাৎ করে দাম বাড়িয়ে দিল। আর কেউ নাই মার্কেটে, রিলায়েন্স জিও আর এদিকে আছে এয়ারটেল, এরা দুজনই কি করেছে? দামটা হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। যদি এখানে এছাড়াও আরও 4-5টা কোম্পানি থাকতো তাহলে কি হতো? হঠাৎ করে কিন্তু এরকমভাবে দামটা বাড়াতে পারতো না। এখন নিজেরা দেখতে পাচ্ছে যে এরা ছাড়া অন্য কেউ নাই মার্কেটে, অন্য প্লেয়ার নাই। অতএব তারা যা ইচ্ছা, যেমনভাবে ইচ্ছা কিন্তু ব্যবহার করতে পারবে বা তাদের নিয়মকানুন চালাতে পারবে। তো ঠিক একই রকম জিনিসটা হয়েছিল এক্ষেত্রেও। বহু একচেটিয়া মালিকানাধীন শিল্প গড়ে উঠেছিল, যার ফলে কিন্তু সরকারের লাভ হলেও জনগণের কিন্তু আদতে ক্ষতি হচ্ছিল। যাই হোক, রুশ শিল্প ছিল বিদেশি পুঁজির আধিপত্য। রাশিয়ার যে শিল্পগুলো ছিল সেগুলোতে দেখা যাচ্ছে বিদেশি পুঁজি, বাইরের ফরেন ইনভেস্টার, ফলে ফরেন ইনভেস্টার ইচ্ছা মতো রাশিয়ার যে অর্থনৈতিক ব্যবস্থা সেটাকে নিজেদের মতো করে ব্যবহার করতে পারত। তো এখানটায় একটা সমস্যা আর কি দাঁড়াচ্ছে? 1914 খ্রিস্টাব্দে রাশিয়ার বৈদেশিক ঋণের পরিমাণ আস্তে আস্তে বেড়ে 5,400 মিলিয়ন কিন্তু রুবেলে পরিণত হয়েছিল। অর্থাৎ প্রথম কথা হচ্ছে রাশিয়ায় একচেটিয়া মালিকানাধীন শিল্প গড়ে উঠেছিল, ফলে জনগণের দুর্বিষহ অবস্থা হয়ে পড়েছিল। বিদেশি পুঁজির প্রাধান্য আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল, ফলে বিদেশিরা যেমনভাবে রাশিয়ার অর্থনৈতিক অবস্থাকে চালাচ্ছে সেমনভাবেই চলতে হবে, এরকম একটা অবস্থা। আর কি, রাশিয়া কিন্তু বৈদেশিক ঋণের পরিমাণও বেড়ে গেছিল। কেন? তার কারণ প্রথম বিশ্বযুদ্ধের জন্য অনেক পয়সার দরকার ছিল, সেই পয়সাগুলো রাশিয়ার জার কিন্তু অন্য দেশ থেকে ঋণ নিচ্ছিল। তো এইরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। এরই ফলস্বরূপ হিসাবে দেখা যাচ্ছে যে গ্রামীণ যে শিল্প, এগুলো আবার কুলাক শ্রেণীর হাতে কিন্তু চলে গেছিলো। আমরা কুলাক শ্রেণী আগেই পড়েছি। তাহলে দেখা যাচ্ছে কি মেন বা বড় শিল্প যেগুলো ছিল সেগুলো প্রথমে দেখা যাচ্ছে একচেটিয়া মালিকানাধীন হয়ে পড়েছিল, বিদেশি পুঁজি ইনভেস্টমেন্ট বেড়েছিল, ফলে তাদের অনুযায়ী দেশের অর্থনৈতিক অবস্থা নির্ধারণ হচ্ছিল, ইকোনমিক যে পলিসিগুলো সেটা তাদের অনুযায়ী নির্ধারণ করা হচ্ছিল, বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে গেছিলো, আর গ্রামীণ যে ছোট ছোট শিল্প যেগুলো সাধারণ মানুষ করতে পারবে সেগুলো কিন্তু কুলাক শ্রেণীর হাতে কিন্তু একচেটিয়াভাবে কিন্তু চলে গেছিলো। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি রাশিয়ার কিন্তু রুশ বিপ্লবের প্রাক্কালে কিন্তু একটা দুর্বল অর্থনৈতিক অবস্থা তৈরি হয়েছিল। এই অর্থনৈতিক অবস্থার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে দার্শনিক ও সাহিত্যিকদের প্রভাব। আমরা জানি যে ফরাসি বিপ্লব হওয়ার ক্ষেত্রে কিন্তু দার্শনিক সাহিত্যিকদের একটা বড় রকমের ভূমিকা কিন্তু ছিল। তো ঠিক একই রকমভাবে এদের কাজ কি ছিল? এরা জনগণকে জারের বিরুদ্ধে বা জারের যে ভুল বা খারাপ দিক সেই সম্পর্কিত কিন্তু বিষয়গুলোকে তুলে ধরতো এবং জনগণের যা প্রাপ্য সেই বিষয়গুলোও কিন্তু তুলে ধরতো। তো এখানটাতে দেখা যাচ্ছে যে স্বৈরাচারী যে জারতন্ত্র, এখানে বর্গীয় জ হবে,
ঠিক আছে, জারতন্ত্রের বিরুদ্ধে কিন্তু রুশ জনগণকে জাগ্রত করে তোলেন একাধিক দার্শনিক আর সাহিত্যিক। ঠিক আছে, স্বৈরাচারী জারতন্ত্রের বিরুদ্ধে জনগণকে জাগ্রত করেছিল। তো এই ধরনের দার্শনিক সাহিত্যিক যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলো গোর্কি, ডস্টয়েভস্কি, তুর্গেনিভ, টলস্টয়, পুশকিন, গোগোল ইত্যাদি। তো এই সমস্ত প্রমুখ, ইত্যাদি তো হয় না, প্রমুখ। তাহলে এই সমস্ত দার্শনিকরা কিন্তু রুশ বিপ্লব হতে কিন্তু অনেকটাই সাহায্য করেছে, অর্থাৎ স্বৈরাচারী জারতন্ত্রের উচ্ছেদের বিরুদ্ধে কিন্তু উচ্ছেদের ক্ষেত্রে কিন্তু এরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরকম দার্শনিক গোর্কি, ডস্টয়েভস্কি, তুর্গেনিভ, টলস্টয়, পুশকিন এবং গোগোল। তো এই সমস্ত কারণগুলো ছাড়াও আমরা যে বিষয়টা লক্ষ্য রাখব, যে কোনো একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে যে বিবাদ বা বিষয়ের সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে প্রত্যক্ষ কারণ। তাহলে দেখা যাচ্ছে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং সেটা চলেছিল 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই 14 থেকে 18 এই যে 4 বছরের যে সময়কাল, এই সময়কালে কিন্তু দেখা যাচ্ছে রুশ জনগণের কোনোই আগ্রহ ছিল না যে রাশিয়া এই যুদ্ধে অংশগ্রহণ করুক। কেন? তার কারণ যুদ্ধে অনেক ব্যয় হবে, সেই ব্যয় ভার বহন করার ক্ষমতা এই জনগণের ছিল না। আর কি, যুদ্ধের খরচ মেটানোর জন্য জার সরকারকে বিদেশ থেকে 300 মিলিয়ন রুবেল ঋণ নিতেও হয়েছিল। তো একদিকে জনগণ চায় না যে যুদ্ধে অংশগ্রহণ করুক, 2 নাম্বার এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনেক ঋণ নিতে হয়েছিল, 3 নাম্বার কৃষকদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছিল। ফলে সেনাবাহিনীতে নিয়োগ করার ফলে দেখা যাচ্ছে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে, আর কৃষি উৎপাদন যদি হ্রাস পায় তাহলে খাদ্যদ্রব্য জিনিসপত্রের দামও বেড়ে গেছিল। তো এরই ফলশ্রুতি হিসাবে কিন্তু দেখতে পাচ্ছি বা দেখা যায় যে দেশে কিন্তু একটা ভয়ঙ্কর বিশৃঙ্খলা অবস্থার কিন্তু তৈরি হয়েছিল। আর কি দেখা যাচ্ছে, যে রেলগুলি যে ছিল সেই সময় জিনিসপত্রের তো দাম বেড়েই গেল, ফলে রেলগুলো যে ছিল শুধুমাত্র রেলে গিয়ে দাঁড়াচ্ছে সেই সময় যুদ্ধের সাজ সরঞ্জাম, সেনা, অস্ত্র এই সমস্ত পরিবহন করা শুরু করেছিল। এখানে কিন্তু কয়লা খনি বলছে কি কলকারখানাগুলি কিন্তু এই সময় ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কেন? কারণ কলকারখানায় যে সমস্ত শিল্প দ্রব্যগুলো উৎপাদন হয় সেগুলো তো বিক্রির জন্য মার্কেটে নিয়ে যাওয়ার দরকার, তো সেই কাজগুলো ট্রেনই করতো। কিন্তু যুদ্ধ হওয়ার ফলে সরকার কি করেছে, সেই সমস্ত উৎপাদিত দ্রব্যগুলোকে আর কোনো নেওয়ানেওয়ার ব্যাপার নেই, মেন প্রায়োরিটি দেওয়া হচ্ছিল এই যুদ্ধের সাজ সরঞ্জাম, সেনা, অস্ত্র এই সমস্ত পরিবহনের ক্ষেত্রে। ফলে উৎপাদিত দ্রব্য কিছু নষ্ট হচ্ছে, জিনিসের যোগান না থাকায় দাম বেড়ে যাচ্ছে, এরকম কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছিল। আর সব থেকে বড় যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে বিভিন্ন রণাঙ্গনে দেখা যাচ্ছে রাশিয়া কিন্তু পরাজিত হতে শুরু করেছিল। এই সময় জার্মান কর্তৃক কিন্তু রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল কিন্তু দখল হয়ে গেছিল এবং যুদ্ধে প্রায় 60 লক্ষ রুশ সেনার কিন্তু মৃত্যু হয়েছিল। এর ফলে রাশিয়াতে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। বোঝা গেল যে এই এত কিছু হচ্ছে, এত কিছু তো তারা মেনে নিচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে কি যে রাশিয়া বিভিন্ন জায়গাতে জার্মানির কাছে পরাজিত হচ্ছে, বিভিন্ন রাশিয়ার যে আঞ্চলিক বিস্তীর্ণ অঞ্চল সেগুলো দখল হয়ে গেছে, এমনকি 60 লক্ষ রুশ সেনা কিন্তু মৃত্যু হয়েছে। 60 লক্ষ সংখ্যাটা কিন্তু অনেক বড়। এই 60 লক্ষ রুশ সেনা কিন্তু যুদ্ধক্ষেত্রে কিন্তু প্রাণ দিয়েছে। তো এই রকম যখন অবস্থার সৃষ্টি হয় তখন কোনোভাবেই আর জনগণ জারতন্ত্রকে সহ্য করতে পারে না। এই রকম একটা যখন পরিস্থিতি, এর সাথে যাচ্ছে যে বলশেভিকদের একটা এজেন্ডা, তো এইরকম একটা ভেবাচাকা পরিস্থিতি, তার সাথে যখন বলশেভিকদের অ্যাক্টিভিটিও জুড়ে গেল, সেই সময় দেখা যাচ্ছে এই সুযোগ নিয়ে বলশেভিক দল জনমত গঠন করতে শুরু করে। 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত একটা দলীয় পত্রিকা ছিল তাদের, তার নাম ছিল প্রাভোদা। ঠিক আছে, বানানটা একটু ভুল আছে, প্রাভোদা। এই প্রাভোদা নামক যে পত্রিকা, এটাকে কিন্তু সমাজতান্ত্রিক আদর্শ প্রকাশিত হতে থাকে এই পত্রিকায়। তারপরে এই 12 থেকে তারপরে 14 খ্রিস্টাব্দ থেকে মাঝামাঝি সময় থেকে কিন্তু রোজ শ্রমিকদের একটি বিশাল অংশ বলশেভিকদের সাথে আস্তে আস্তে যোগ দিতে থাকে এবং রাজতন্ত্রের পতন কিন্তু আস্তে আস্তে সুনিশ্চিত
হয়েছিল। তো এই সমস্ত ওভারঅল টোটাল কারণগুলোর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত কিন্তু রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল। তাহলে 1917 খ্রিস্টাব্দে এই রুশ বিপ্লব কিন্তু এই সমস্ত কারণের জন্যই কিন্তু সংগঠিত হয়েছিল। এরপরে আমরা আলোচনা করব সেকেন্ড পার্টে যে ফলাফল বা প্রভাব। এই 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের সংঘটিত হওয়ার ফলে বলশেবিকদের নেতৃত্বে অবশ্যই এর সমাজে কি পরিবর্তন হয়েছিল বা এর প্রভাবটা কি পড়েছিল বিশ্ব রাজনীতিতে। এই সময় আমরা দেখতে পাচ্ছি যে সমাজতন্ত্রবাদ কিন্তু এই সময় রাশিয়া ছাড়াও পৃথিবীর অন্যত্র কিন্তু ছড়িয়ে পড়েছিল। এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। কেন? তার কারণ এর আগে রাশিয়াতেই কিন্তু সমাজতন্ত্রবাদটা ছিল, কিন্তু এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া ছাড়াও এই সমাজতন্ত্রবাদটা কিন্তু আরও অন্যান্য জায়গাতেও কিন্তু ছড়িয়ে পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু ছড়িয়ে পড়েছিল। তো এইরকমই কিছু রাজনৈতিক প্রভাব আমরা দেখতে পাই যে এই সময় সর্বহারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় রাশিয়াতে। আর কি রাশিয়ার এই রুশ বিপ্লবের ফলে নতুন নামকরণ হয় ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, অর্থাৎ ইউএসএসআর। এই নামটা নতুন হচ্ছে কবে? রুশ বিপ্লবের পরবর্তী সময়ে। নতুন ধরনের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার এই সময় সূচনা হয়। নতুন ধরনের রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থার সূচনা হয়। আর কি মেহনতি মানুষদের অর্থাৎ সর্বহারার সরকার কিন্তু এই সময় প্রতিষ্ঠিত হয়। মেহনতি মানুষ বলতে কাদের বোঝানো হচ্ছে? শ্রমিক এবং কৃষকদের বোঝানো হচ্ছে। তো এই সমস্ত শ্রমিক এবং কৃষকদেরকে নিয়ে কিন্তু সর্বহারার সরকার কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আর কি দেখা দিয়েছিল? বিশ্ব রাজনীতিতে মার্ক্সবাদী দর্শনের প্রয়োগ কিন্তু সূচনা হয়েছিল। তো এর আগে অর্থাৎ রুশ বিপ্লবের আগে কিন্তু মার্ক্সবাদী দর্শন তেমন প্রভাব বিস্তার করেনি, কিন্তু রুশ বিপ্লবের পরে কিন্তু গোটা বিশ্ব জুড়ে কিন্তু মার্ক্সবাদী প্রয়োগ কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছিল বিভিন্ন দেশে। এরপরে আমরা যেটা দেখতে পাই যে জার্মানির হোহেনজোলান বংশ এবং অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশের কিন্তু পতন ঘটেছিল এই রুশ বিপ্লবের ফলে। হোহেনজোলান বংশ এবং অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশের পতন হয়। উপনিবেশ বিরোধী জাতীয় সংগ্রামের সূচনা হয়। এই উপনিবেশ বিরোধী জাতীয় সংগ্রামের উদাহরণ আমরা যদি দিই তাহলে দেখতে পাবো দুটা দেশ, এক হচ্ছে চীন, চীনে সানিয়া সেনের নেতৃত্বে আন্দোলন, আর তুরস্কে কামাল পাশার নেতৃত্বে মুক্তির সংগ্রাম। এই হচ্ছে সমাজবাদী বা উপনিবেশ বিরোধী এগুলো শুরু হয়। তারপরে দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি গড়ে উঠতে থাকে এবং বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছিল। তো এইরকম সমাজতান্ত্রিক আন্দোলনের মধ্যে উদাহরণ হিসেবে আমরা যদি ধরি তাহলে 1919 খ্রিস্টাব্দে লেনিনের উদ্যোগে মস্কোতে তৃতীয় আন্তর্জাতিক বা কমিন্টার্ন প্রতিষ্ঠিত হয় এবং 1920 খ্রিস্টাব্দের কমিন্টার্নের দ্বিতীয় অধিবেশনে ভারতীয় প্রতিনিধি মানবেন্দ্রনাথ রায় কিন্তু যোগ দিয়েছিলেন। অপরদিকে দেখা যাচ্ছে যে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ যেমন চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া প্রভৃতি দেশ এরা কিন্তু আস্তে আস্তে সাম্যবাদী সরকার কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। মানে এই সমস্ত ইউরোপের দেশগুলো অর্থাৎ পূর্ব ইউরোপের দেশগুলো কিন্তু সাম্যবাদী ভাবধারার দ্বারা প্রভাবিত কিন্তু হয়েছিল এই রুশ বিপ্লবের ফলস্বরূপ। এবার আমরা দেখব এর ফলে সামাজিক কী প্রভাব হয়েছিল। যে রুশ বিপ্লবের ফলে সমাজের কি পরিবর্তন দেখা যাচ্ছে। রাশিয়াতে রুশ, এখানে অরুশ হবে, এটা একটু ভুল হয়েছে। রাশিয়াতে অরুশ জাতিগুলিকে সমমর্যাদা ও সমান অধিকার দেওয়া শুরু হয় এই সময়। অরুশ যারা 20% ছিল তাদেরকে সমান অধিকার দেওয়া হচ্ছে। তারপরে বলা হচ্ছে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে। 3 নাম্বার, ধনতান্ত্রিক দেশ যেমন ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি এরাও কিন্তু তাদের পলিসি চেঞ্জ করে শ্রমিক কল্যাণমূলক আইন প্রবর্তন করে শ্রমিক শোষণকে সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্যবাদের প্রতিরোধ করার জন্য তারা ধনতান্ত্রিক রাষ্ট্রগুলিকে ফ্যাসিবাদের প্রতি আপোষমূলক মনোভাবও গ্রহণ করেছে। একদিকে তারা তাদের পলিসি চেঞ্জ করে কিছু কিছু ক্ষেত্রে শ্রমিক কল্যাণের জন্য কাজ করেছে, আবার অন্যদিকে সাম্যবাদের গতিকে রোধ করার জন্য তারা কিন্তু ফ্যাসিবাদী বা ফ্যাসিবাদের যে ধারণা এবং ধনতান্ত্রিক রাষ্ট্র এদেরকে কিন্তু বিভিন্নভাবে সাহায্য করেছে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে 1930 খ্রিস্ট দশকে কিন্তু ফ্যাসিবাদের প্রসার কিন্তু হলে রুশ বিপ্লব পরোক্ষ। এই যে পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে যে ফ্যাসিবাদের উদ্ভব,
সেটা কিন্তু রুশ বিপ্লবেরই পরোক্ষ ফল বলা যায়। কারণ কি, এই সাম্যবাদী ভাবধারাকে দমন করার জন্য পুঁজিবাদী রাষ্ট্রগুলোকে কিন্তু এই ফ্যাসিবাদকে কিন্তু প্রথম দিকে সমর্থন করেছিল। এরই ফলস্বরূপ কিন্তু দেখা যাচ্ছে যে হিটলার এবং মুসোলিনির মতো কিন্তু নেতাদের উদ্ভব হয়েছিল। এরপরে যেটা দেখা যাচ্ছে যে রুশ বিপ্লবের ফলে অর্থনীতিতে কি প্রভাব পড়েছিল, দেখা যাচ্ছে সমগ্র বিশ্বে রাশিয়াতেই প্রথম সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। আর রাশিয়ায় লেনিনের নেতৃত্বে কিন্তু নতুন অর্থনৈতিক নীতি অর্থাৎ এনইপি, নিউ ইকোনমিক পলিসি কিন্তু প্রবর্তিত হয়েছিল। তো এই জিনিসগুলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ রুশ বিপ্লবের ফলে এই ধরনের চেঞ্জগুলো কিন্তু হয়েছিল। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা করা হলো, রুশ বিপ্লবের কারণ এবং ফলাফল। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা ডেসক্রিপশান থেকে কিন্তু এর মক টেস্ট লিঙ্ক এবং বিভিন্ন নোটসের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। থ্যাংক ইউ।